গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতব আলীর লেখা দেশে বিদেশে। আজ 10ম পর্ব। শীত আর বসন্ত ঘরে বসে ডুব সাঁতার দিয়ে কাটাতে হলো। এদেশে বসন্তের সঙ্গে আমাদের বর্ষার তুলনা হয়। সেখানে গ্রীষ্মকালে ধরণী তপ্ত শয়নে পিপাসার্তা হয়ে পড়ে থাকেন। আষাঢ়স্য যে কোনো দিবসেই হোক, ইন্দ্রপুরীর নববর্ষণ বারতা পেয়ে নূতন প্রাণে সঞ্জীবিত হন। এখানে শীতকালে ধরণী প্রাণহীন স্পন্দনবিহীন মহানিদ্রায় লুটিয়ে পড়েন। তারপর নববসন্তের প্রথম রৌদ্রে চোখ মেলে তাকান। সে তাকানো প্রথম ফুটে ওঠে গাছে গাছে। দূর থেকে মনে হলো ফ্যাকাশে সাদা গাছগুলোতে বুঝি কোনোরকম সবুজ পোকা লেগেছে। গাছে গাছে অগণিত ছোট ছোট পাতার কুঁড়ি, জন্মের সময় কুকুরছানার বন্ধ চোখের মতো। তারপর কয়েকদিন লক্ষ্য করিনি। হঠাৎ একদিন সকালবেলা দেখি সেগুলো ফুটেছে আর দুটি দুটি করে পাতা ফুটে বেরিয়েছে। গাছগুলো যেন সমস্ত শীতকাল বক পাখির মতো ঠাঁই দাঁড়িয়ে থাকার পর হঠাৎ ডানা মেলে ওড়বার উপক্রম করেছে। সহস্র সহস্র সবুজ বলাকা যেন মেলে ধরেছে লক্ষ লক্ষ অঙ্কুরের পাখা। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির। গাছে গাছে দেখুন হাসি, পাতায় পাতায় আড়াআড়ি। কে কাকে ছেড়ে তাড়াতাড়ি গজিয়ে উঠবে। কোনো গাছ গোড়ার দিকে সাড়া দেয়নি। হঠাৎ একদিন একসঙ্গে অনেকগুলো চোখ মেলে দেখে আর সবাই ঢের এগিয়ে গেছে। সে তখন এমনই জোর ছুট লাগালো যে দেখতে না দেখতে আর সবাইকে পেছনে ফেলে বাজি জিতে মাথায় আইভি মুকুট পরে সগর্বে দুলতে লাগল। কেউ সারা গায়ে কিছু না পরে শুধু মাথায় সবুজ মুকুট পরল। কেউ ধীরে সুস্থে সর্বাঙ্গে যেন সবুজ চন্দনের ফোঁটা পড়তে লাগল। এতদিন বাতাস শুকনো ডালের ভেতর দিয়ে হু হু করে ছুটে চলে যেত। এখন দেখি কি আদরে পাতাগুলোর গায়ে ইনিয়ে বিনিয়ে হাত বুলিয়ে যাচ্ছে। কাবুল নদীর বুকের ওপর জমে যাওয়া বরফের জগদ্দল পাথর ফেটে চৌচির হল। পাহাড় থেকে নেমে এলো গম্ভীর গর্জনে শত শত নবজলধারা। সঙ্গে নেমে আসছে লক্ষ লক্ষ পাথরের নুড়ি আর বরফের টুকরো। নদীর উপরে কাঠের পুলগুলো কাঁপতে আরম্ভ করেছে। সিকান্দর শাহের আমল থেকে তারা হাঁটু ভেঙে কতবার নুয়ে পড়েছে, ভেসে গিয়েছে, ফের দাঁড়িয়ে উঠেছে, তার হিসাব কেউ কখনো রাখতে পারেনি। ওপরে তাকিয়ে দেখি গভীর নীলাম্বুজের মতো নবীন নীলাকাশ হংস শুভ্র মেঘের ঝালর জুলিয়ে চন্দ্রাতপ সাজিয়েছে। উপত্যকার দিকে তাকিয়ে দেখি সবুজের বন্যায় জনপদ অরণ্য ডুবে গিয়েছে। এরকম সবুজ দেখেই পূর্ববঙ্গের কবি প্রিয়ার শ্যামল রঙের স্মরণে বলেছিলেন, ও বন্ধুয়া কোন বন্ধুয়া ছাওলা নীলা পানি, গোসল করি হইলা তুমি সকল রঙের রানী। কিন্তু এই উপত্যকা, এই বনরাজি এরকম সবুজ পেল কোথা থেকে? নীলাকাশের নীল আর সোনালি রোদের হলদে মিশিয়ে। কিন্তু আমাদের বর্ষা আর এদেশের বসন্তে একটা গভীর পার্থক্য রয়েছে। বর্ষায় আমাদের মন ঘরমুখ হয়, এদেশের জনপ্রাণীর মন বাহির্মুখ হয়। গাছপালার সঙ্গে সঙ্গে মানুষ যে সুপ্তথিত নবযৌবনের স্পন্দন অনুভব করে, তারই স্মরণে কবি বলেছেন, শপথ করিনু রাত্রে পাপ পথে আর যেন নাহি ধায়, প্রভাতে দ্বারেতে দেখি শপথগ্ন মধুঋতু কি করি উপায়। শুধু ওমর খৈয়াম দোটানার ভেতর থাকা পছন্দ করেন না। তিনি গর্জন করে বললেন, বিধিবিধানের শীত পরিধান ফাগুন আগুনে দহন করো, আয়ু বিহঙ্গ উড়ে চলে যায়, হে সাকি পেয়ালা অধরে ধরো। কাবুলিরা তাই বেরিয়ে পড়েছে, না বেরিয়ে উপায়ও নেই। শীতের জ্বালানি কাঠ ফুরিয়ে এসেছে, দুম্বা ভেড়ার জাবনা তলায় এসে ঠেকেছে, শুটকি মাংসের পোকা কিলবিল করছে। এখন আতপ্ত বসন্তের রোদে শরীরকে কিঞ্চিত তাতানো যায়। দুম্বা ভেড়া কচি ঘাসে চড়ানো যায়, আর আধখ্যাঁচড়া শিকারের জন্য দু চার দল পাখিও আস্তে আস্তে ফিরে আসছে। আব্দুর রহমান বলল, পানশির অঞ্চলে ভাঙা বরফের তলায় কি এক রকমের মাছও নাকি এখন ধরা যায়।
অনুমান করলুম কোনো রকমের স্প্রিং ট্রাউটই হবে। রথ দেখার সময় যারা কলা বেচার দিকেও মাঝে মাঝে নজর দেন তাদের মুখে শুনেছি কুবের যে যক্ষকে ঠিক 1 বছরের জন্য নির্বাসন দিয়েছিলেন তার একটা গভীর কারণ আছে। 6 ঋতুতে 6 রকম করে প্রিয়ার বিরহ যন্ত্রণা ভোগ না করা পর্যন্ত মানুষ নাকি পরিপূর্ণ বিচ্ছেদ বেদনার স্বরূপ চিনতে পারে না। আর বিদগ্ধ জনকে 1 বছরের বেশি শাস্তি দেওয়াতেও নাকি কোনো সূক্ষ্ম চতুরতা নেই। সোজা বাংলায় তখন তাকে বলে মরার উপর খাঁড়ার ঘা মাত্র। আফগান সরকার অযথা বিঘ্ন সন্তোষী নন বলে 6টি ঋতু পূর্ণ হওয়া মাত্রই আমাকে পাণ্ডব বর্জিত গণ্ডগ্রামের নির্বাসন থেকে মুক্তি দিয়ে শহরে চাকরি দিলেন। এবার বাসা পেলুম লবি দরিয়ায় অর্থাৎ কাবুল নদীর পারে রাশান দূতাবাসের গা ঘেঁষে বেনোয়া সাহেবের সঙ্গে একই বাড়িতে। প্রকাণ্ড সে বাড়ি, ছোটখাটো দুর্গ বললেও ভুল হয় না। চারদিকে উঁচু দেয়াল, ভেতরে চক মেলানো একতলা দোতলা নিয়ে 26খানা বড় বড় কামরা, মাঝখানের চত্বরে ফুলের বাগান, জলের ফোয়ারাটা পর্যন্ত বাদ যায়নি। বড় লোকের বাড়ি, সরকারকে ভাড়া দেওয়া হয়েছে। বেনোয়া সাহেব ফন্দি ফিকির করে বাড়িটা বাগিয়েছিলেন। আমি নিলুম এক কোণে 4টে ঘর, আর বেনোয়া সাহেব রইলেন আরেক কোণে 4টে ঘর নিয়ে। বাকি বাড়িটা খাঁ খাঁ করে। আর সে এতই প্রকাণ্ড যে আব্দুর রহমানের সঙ্গীত রব কায় ক্লেশে আঙিনা পাড়ি দিয়ে ওপারে পৌঁছয়। শহরে এসে গোষ্ঠীর সুখ অনুভব করার সুবিধে হল। রাশান রাজদূতাবাসে রোজই যাই। 2 দিন না গেলে দেমিদফ এসে দেখা দেন। সৈফুল আলম মাঝে মাঝে ঢুমেরে যান। সমস্ত বউ সম্বন্ধে অহরহ দুশ্চিন্তাগ্রস্ত মৌলানার দাড়ির দর্শনও মাঝে মাঝে পাই। দোস্ত মোহাম্মদ ঘূর্ণিবায়ুর মতো বেলা অবেলায় চক্কর মেরে বেরোবার সময় কলাটা মোলাটা ফেলে যান। বিদগ্ধ মীর আসলাম সুসিদ্ধ চৈনিক জুস পান করে যান। আর তাছাড়া ইনি উনি তিনি তো আছেনই। আর নিতান্ত বান্ধব বাড়ন্ত হলে বিরোহী যক্ষ বেনোয়া তো হাতের নাগালে। রাশান রাজদূতাবাসে আরও অনেক লোকের সঙ্গে আলাপ পরিচয় হল। দেমিদফকে বাদ দিলে সকলের পয়লা নাম করতে হয় বলশফের। নামের সঙ্গে অর্থ মিলিয়ে তার দেহ বুড়োরস্ক, বৃষস্কন্ধ, শালপ্রাংশু, মহাবাহু বললে আব্দুর রহমান বরঞ্চ অপাঙ্ক্তেয় হতে পারে। ইনি সে বর্ণনা গলাধঃকরণ করে অনায়াসে সেকেন্ড হেল্পিং চাইতে পারেন। আব্দুর রহমানের সঙ্গে পরিচয় করে দেবার সময় যে দ্বিতীয় নরদানবের কথা বলেছিলুম, ইনি সেই বিভীষিকা। বহুবার এর সঙ্গে বেড়াতে গিয়েছি। কাবুল বাজারের মতো পপুলার লিগ অব নেশনসে আজ পর্যন্ত এমন দেশি বিদেশি চোখে পড়েনি যে তাকে দেখে হকচকিয়ে যায়নি। হুঁশিয়ার শোয়ার হলে তক্ষুনি ঘোড়ার লাগাম টেনে ধরেছে। বহু ঘোড়াকে ঘাবড়ে গিয়ে সামনের পা দুটো আকাশে তুলতে দেখেছি। টেনিস কোর্টে র্যাকেট নিয়ে নামলে শত্রুপক্ষ বেজলাইনের 10 হাত দূরে তারের জালের গা ঘেঁষে দাঁড়াত। বলশফ বেজে দাঁড়ালে তার কোনো পার্টনার নেটে দাঁড়াতে রাজি হতো না। শত্রুপক্ষের তো কথাই ওঠে না। তাঁতের র্যাকেট ঘন ঘন ছিঁড়ে যেত বলে অ্যালুমিনিয়াম জাতীয় ধাতুর র্যাকেট নিয়ে তিনি তাড়ু হাঁকাতেন। স্বচ্ছন্দে নেট ডিঙোতে পারতেন, লাফ দেবার প্রয়োজন হতো না। আর ঝোলা নেট টাইট করার জন্যে এক হাতে হ্যান্ডেল ঘোরাতেন, মেয়েরা যেরকম সেলাই কলের হাতল ঘোরায়। শুনেছি বিলেতে কোনো কোনো ফিল্ম নাকি 16 বছরের কম বয়স হলে দেখতে দেয় না, চরিত্রদোষ হবে বলে। যাদের ওজন 160 পাউন্ডের কম তাদের ঠিক তেমনি বলশফের সঙ্গে শেক হ্যান্ড করা বারণ ছিল, পাছে হাতের নড়া কাঁধ থেকে খসে যায়। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা। বীরপুরুষ হিসেবে রাশান রাজদূতাবাসে বলশফের খাতির ছিল। 1916 সাল থেকে বলশেভিক বিদ্রোহের শেষ পর্যন্ত তিনি দেশে বিদেশে বিস্তর লড়াই করেছেন। 1916-17 সালের শীতকালে যখন রুশ বাহিনী পোল্যান্ডে লড়াই হেরে পালায়, তখন বলশফ রাশিয়ান ক্যাভালরিতে ছোকরা অফিসার। সেবার ঘোড়ায় চড়ে পালাবার সময় তার পিঠের 14 জায়গায় জখম হয়েছিল। বিস্তর ঝুলোঝুলির পর একদিন তিনি শার্ট খুলে আমায় দাগগুলো দেখিয়েছিলেন। কোনোটা তখনও 1/2 ইঞ্চি পরিমাণ গভীর,
আমি ঠাট্টা করে বলেছিলুম, পৃষ্ঠে তবে অস্ত্র লেখা। বলশভকে কেউ কখনো চটাতে পারেনি বলেই রসিকতাটা করেছিলুম। তিনি ভারতবর্ষের খাত্র বীরত্বের কোড শুনে বললেন, সেদিন যদি না পালাতুম তবে ত্রৎস্কির আমলে পোলদের বেধড়ক পাল্টা মার দেবার সুখ থেকে যে বঞ্চিত হতুম তার কি? মাদাম দমিদভ সঙ্গে সঙ্গে বললেন, আর জানেন তো মুসিও, ওই লড়াইতেই সোভিয়েত রাশিয়ার অনেক পথ সুরাহা হয়ে যায়। বলশভের একটা মস্ত দোষ, দুদণ্ড চুপ করে বসে থাকতে পারেন না। হাত দুখানা নিয়ে যে কি করবেন ঠিক করতে পারেন না বলে এটা সেটা নিয়ে সবসময় নাড়াচাড়া করেন। বেখেয়ালে একটু বেশি চাপ দিতেই কর্ক স্ক্রুটা পর্যন্ত ভেঙে যায়। তিনি ঘরে ঢুকলেই আমরা টুকিটাকি সব জিনিস তার হাতের নাগাল থেকে সরিয়ে ফেলতুম। আমার ঘরে ঢুকলে আমি তৎক্ষণাৎ তাকে এক থালা আস্ত আখরোট খেতে দিতুম। দুটো একটা খেতেন মাঝে মাঝে। যাওয়ার পর দেখা যেত সবকটি আখরোটের খোসা ছাড়িয়ে ফেলেছেন, চহার মগজ শিকন অর্থাৎ হাতুড়ি না দেয়া সত্ত্বেও। এরকম অজাত শত্রু লোক সমস্ত কাবুল শহরে আমি দুটি দেখিনি। একদিন তাই যখন দেমিদফের ঘরে আলোচনা হচ্ছিল, তখন বলশভের সবচেয়ে দিলি দোস্ত রোগাপটকা স্নিয়েশকভ বললেন, বলশভের সঙ্গে সকলের বন্ধুত্ব তার গায়ের জোরের ভয়ে। বলশভ বললেন, তাহলে তো তোমার সবচেয়ে বেশি শত্রু থাকার কথা। স্নিয়েশকভ যা বললেন পদাবলীর ভাষায় প্রকাশ করলে তার রূপ হয়, বধূ তোমার গরবে গরবিনী হাম, রূপসী তোহারই রূপে। বাকিটা তিনি আর প্রাণের ভয়ে বলেননি। বলশভ বললেন, রোগালোকের ওই এক মস্ত দোষ, খামোকা বাজে তর্ক করে, বলে কিনা ভয়ে বন্ধুত্ব, যত সব পরস্পর দ্রোহী আত্মঘাতী বাক্যাড়ম্বর। বলশভ সম্বন্ধে এত কথা বললুম তার কারণ তিনি তখন আমানুল্লাহর এয়ারফোর্সের ডাঙ্গর পাইলট। বলশভিক বিদ্রোহ জুড়িয়ে গিয়ে থিতিয়ে যাওয়ায় তার সংকটাকাঙ্ক্ষী মন কাবুলে এসে নতুন বিপদের সন্ধানে আমানুল্লাহর চাকরি নিয়েছিল। শেষ দিন পর্যন্ত তিনি আমানুল্লাহর সেবা করেছিলেন। আমানুল্লাহ ইউরোপ থেকে নিয়ে এলেন এক গাদা দামি আসবাবপত্র, অগণতি মোটর গাড়ি আর বক্তৃতা দেবার বদ অভ্যাস। প্রাচ্য দেশের লোক খেয়ে দেয়ে ঢেঁকুর তুলতে তুলতে আরামে গা এলিয়ে দেয়। পশ্চিমে ডিনারের পর স্পিচ, লাঞ্চের পর অরেটরি, তাও আবার যত সব শিরোপীড়াদায়ক পলিটিক্যাল বিষয় নিয়ে। সাহেবরা বিলেতে লাঞ্চে ডিনারে আমানুল্লাহকে যে নেশার পয়লা পাত্র খাইয়ে দিয়েছিলেন তার খোয়ারি তিনি চালালেন কাবুলে ফিরে এসে, মাত্রা বাড়িয়ে লম্বা লম্বা লেকচার ঝেড়ে। পরপর 3 দিনে নাকি তিনি 29 ঘণ্টা বক্তৃতা দিয়েছিলেন। কিন্তু কারো কথায় তো আর গায়ে ফোসকা পড়ে না। কাবুলে চিঁড়ের প্রয়োজন নেই, কাজেই শ্রোতারা কেউ ঘুমোলো, কেউ শুনল, দু একজন মনে মনে ইউরোপে তার বাজে খরচার আঁক কষল। তারপর আরম্ভ হল সংস্কারের পালা। একদিন সকালবেলা মৌলানার বাড়িতে যেতে গিয়ে দেখি 15 আনা দোকানপাট বন্ধ। বড় দোকানের ভেতর গ্রামোফোন ফটোগ্রাফের দোকানটা খোলা ছিল। দোকানদার পাঞ্জাবি, অমৃতসরের লোক, আমাদের সঙ্গে ভাব ছিল। খবর শুনে বিশ্বাস হল না। আমানুল্লাহর হুকুম, কার্পেটের উপর পদ্মাসনে বসে দোকান চালাবার কায়দা বেআইনি করা হলো। সব দোকানে বিলিতি কায়দার চেয়ার টেবিল চাই। আমি বললুম, সে কি কথা? ছুতোর, কামার, কালাইগড়, মুচি সব সব। ছোট ছোট খোপের ভেতর চেয়ার টেবিল ঢোকাবে কি করে? পাবেই বা কোথায়? নিরুত্তর। যারা পয়সাওয়ালা, যাদের দোকানে জায়গা আছে, রাতারাতি মেজ কুর্সি পাবে কোথায়? ছুতোরও ভয় দোকান বন্ধ করেছে, বলে চেয়ারে বসে টেবিলের তক্তা রেখে সে নাকি রেঁদা চালাতে শেখেনি। আগের থেকে নোটিশ দিয়ে হুঁশিয়ার করা হয়নি? না, জানেনি তো আমানুল্লাহ বাচ্চার সব কুচ ঝটপট। পাক্কা 3 সপ্তাহ 14 আনা দোকানপাট বন্ধ রইল। গম ডাল অবশ্যই পেছনের দরজা দিয়ে আড়ালে আবডালে বিক্রি হলো। তাদের উপর চোটপাট করে পুলিশ 2 পয়সা কামিয়ে নিল। আমানুল্লাহ হার মানলেন কিনা জানি না, তবে 3 সপ্তাহ পরে একে একে সব দোকানই খুলল। পূর্ববৎ, অর্থাৎ বিন চেয়ার টেবিল। কাবুলের সবাই এই ব্যাপারে চটে গিয়েছিল, সন্দেহ নেই।
কিন্তু রাজার খামখেয়ালিতে তারা অভ্যস্ত বলে অত্যধিক উষ্মাবোধ করেনি। কাবুলিদের এই মনোভাবটা আমি ঠিক ঠিক বুঝতে পারিনি, কারণ আমরা ভারতবর্ষে অত্যাচার অবিচারে অভ্যস্ত বটে, কিন্তু খামখেয়ালি বড় একটা দেখতে পাইনি। আমার মনে খটকা লাগল। পাগমানের পাগলামির কথা মনে পড়ল। গাঁয়ের লোককে শহরে ডেকে এনে মর্নিং স্যুট পরাবার বিড়ম্বনা, এ যে তারই পুনরাবৃত্তি। এ যে আরও পীড়াদায়ক, মূল্যহীন, অর্থহীন ইউরোপের অন্ধানুকরণ। মীর আসলামের সঙ্গে দেখা হলে পরে তিনি আমাকে সবিস্তর আলোচনা না করতে দিয়ে যেটুকু বললেন, বাংলা ছন্দে তার অনুবাদ করলে দাঁড়ায়, কয়লাওয়ালার দোস্তি তওবা, ময়লা হতে রেহাই নাই, আতরওয়ালার বাক্সবন্ধ, দিল খুশ তবু পাই খুশ বাই। বললুম, এ তো হল সূত্র, ব্যাখ্যা করুন। মীর আসলাম বললেন, পাশ্চাত্য ভূখণ্ডে ইংরেজ, ফরাসি প্রভৃতি ফিরিঙ্গি সম্প্রদায়ের সঙ্গে গাত্র ঘর্ষণ করত আমানুল্লাহ যে কৃষ্ণপ্রস্তর চূর্ণ সর্বাঙ্গে লেপন করিয়া আসিয়াছেন, তদ্বারা তিনি কাবুল হট্ট মশিলিপ্ত করিবার বাসনা প্রকাশ করিতেছেন। তথাপি অস্মদ্দেশীয় বিদগ্ধজনের শোক কথঞ্চিত প্রশমিত হইত যদি নৃপতি প্রস্তর চূর্ণের সঙ্গে কিঞ্চিৎ প্রস্তর খণ্ডও আনয়ন করিতেন। তদ্বারা ইন্ধন প্রজ্বলিত করিলে দিন দেশের শৈত্য নিবারিত হইত। আমি বললুম, চেয়ার টেবিল চালানো যদি মশিলেপন মাত্রই হয়, তবে তা নিয়ে এমন ভয়ঙ্কর দুঃখ করবার কি আছে বলুন না। মীর আসলাম বললেন, অযথা শক্তি ক্ষয়, নৃপতির অবমাননা, ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আর 5 জনের সঙ্গে আলাপ আলোচনা করে দেখলুম যে তারা মীর আসলামের মতো কালো চশমা পরে ভবিষ্যৎ এত কালো করে দেখছেন না। ছোকরাদের চোখে তো গোলাপি চশমা, গোলাপি বললেও ভুল বলা হয়, সে চশমা লাল টকটকে, রক্ত মাখানো। তারা বলে, যেসব বদমাশটা এখনও কার্পেটে বসে দোকান চালাচ্ছে তাদের ধরে ধরে কামানের মুখে বেঁধে 1000 টুকরো করে উড়িয়ে দেওয়া উচিত। আমানুল্লাহ নিতান্ত ঠান্ডা বাচ্চা বলেই তাদের রেহাই দিয়েছেন। ভেবে চিনতে আমি গোলাপি চশমায় পড়লুম। তার কিছুদিন পর আরেক নয়া সংস্কারের খবর আনলেন মৌলানা। আফগান সেপাইদের মানা করা হয়েছে তারা যেন কোনো মোল্লাকে মুর্শিদ না বানায়, অর্থাৎ গুরু স্বীকার করে যেন মন্ত্র না নেয়। খাঁটি ইসলামে গুরু ধরার রেওয়াজ নেই। পণ্ডিতেরা বলেন, কুরআন শরীফ কিতাবুম মুবিন, অর্থাৎ খোলা কিতাব। তাতেই জীবনযাত্রার প্রণালী আর পরলোকের জন্য পুণ্য সঞ্চয়ের পন্থা সোজা ভাষায় বলে দেওয়া হয়েছে। গুরু মেনে নিয়ে তার অন্ধানুকরণ করবার কোনো প্রয়োজন নেই। অন্য দল বলেন, একথা আরবদের জন্য খাটতে পারে, কারণ আরবিতে কোরআন পড়তে পারে ওরা। কিন্তু ইরানিরা, কাবুলিরা তো আরবি জানে না, গুরু না নিলে উপায় কি? এই তর্কের কখনো শেষ হবে না। কিন্তু বিষয়টা যদি ধর্মের গণ্ডির ভেতরেই বন্ধ থাকত, তবে আমানুল্লাহ গুরু ধরা বারণ করতেন না। কারণ যদিও মানুষ গুরু স্বীকার করে ধর্মের জন্য, তবুও দেখা যায় শেষ পর্যন্ত গুরু দুনিয়াদারির সব ব্যাপারেও উপদেশ দিতে আরম্ভ করেছেন, এবং গুরুর উপদেশ সাক্ষাৎ আদেশ। তাহলে দাঁড়ালো এই যে আমানুল্লাহর আদেশের বিরুদ্ধে মোল্লা যদি তার শিষ্য কোনো সেপাইকে পাল্টা আদেশ দেন, তবে সেই সেপাই মোল্লার আদেশই যে মেনে নেবে তাতে আর কোনো সন্দেহ নেই। চার্চ বনাম স্টেট। গোলাপি চশমাটা কপালে তুলে অনুসন্ধান করলুম দেয়ালে কোনো লেখা ফুটে উঠেছে কিনা। আমানুল্লাহ কেন হঠাৎ এই আদেশ জারি করলেন? তবে কি কোনো অবাধ্যতা, কোনো বিদ্রোহ, কোনো? কিন্তু এসব সন্দেহ কাবুলে মুখ ফুটে বলা তো দূরের কথা, ভাবতে পর্যন্ত ভয় হয়। আমার শেষ ভরসা হলো মীর আসলাম। তিনি দেখি কালো চশমায় আরেক পোঁচ ভুসো মাখিয়ে রাজনৈতিক আকাশের দিকে তাকিয়েছেন। খবরটা দেখলুম তিনি বহু পূর্বেই জেনে গিয়েছেন। আমার প্রশ্নের উত্তরে বললেন, ইহলোক পরলোক সর্বলোকের জন্যই গুরু নিষ্প্রয়োজন। তৎসত্ত্বেও যদি কেহ অনুসন্ধান করে, তবে তাহাকে প্রতিরোধ করাও ততোধিক নিষ্প্রয়োজন। আমি বললুম, কিন্তু আপনি যখন আপনার ভারতীয় গুরুর কথা স্মরণ করেন, তখনই তো দেখছি তার প্রশংসায় আপনি পঞ্চমুখ। মীর আসলাম বললেন, গুরু দ্বিবিধ,
যে গুরুগৃহে প্রবেশ করার দিন তোমার মনে হইবে গুরু ভিন্ন পদমাত্র অগ্রসর হইতে পারো না, এবং ত্যাগ করার দিন মনে হইবে গুরুতে তোমার প্রয়োজন নাই, তিনিই যথার্থ গুরু। গুরুর আদর্শ তিনি যেন একদিন শিষ্যের জন্য সম্পূর্ণ নিষ্প্রয়োজন হইতে পারেন। দ্বিতীয় শ্রেণীর গুরু শিষ্যকে প্রতিদিন পরাধীন হইতে পরাধীনতর করেন। অবশেষে গুরু বিনা সে শিষ্য নিঃশ্বাস প্রশ্বাস কর্ম পর্যন্ত সুসম্পন্ন করিতে পারে না। আমার গুরু প্রথম শ্রেণীর, আফগান সৈন্যের গুরু দ্বিতীয় শ্রেণীর। আমি বললাম, অর্থাৎ আপনার গুরু আপনাকে স্বাধীন করলেন আর আফগান সেপাইয়ের গুরু তাকে পরাধীন করলেন। পরাধীনও তো ভালো জিনিস নয়, তবে কেন বলেন গুরু নিষ্প্রয়োজন? বরঞ্চ বলুন গুরু গ্রহণ সেখানে অপকর্ম। মীর আসলাম বললেন, ভদ্র সত্য কথা বলিয়াছ, কিন্তু প্রশ্ন, সংসারে কয়জন লোক স্বাধীন হইয়া চলিতে ভালোবাসে বা চলিতে পারে? যাহারা পারে না তাহাদের জন্য অন্য কি উপায়? আমি বললুম, খোদা মালুম, কিন্তু উপস্থিত বলুন সৈন্যদের বিদ্রোহ করার কোনো সম্ভাবনা আছে কিনা? মীর আসলাম বললেন, নৃপতির সন্নিকটস্থ সেনাবাহিনী কখনো বিদ্রোহ করে না, যতক্ষণ না সিংহাসনের জন্য অন্য প্রতিদ্বন্দ্বী উপস্থিত হন। আমি ভারী খুশি হয়ে বিদায় নিতে গিয়ে বললুম, কয়েকদিন হলো লক্ষ্য করছি আপনার ভাষা থেকে আপনি কঠিন আরবি শব্দ কমিয়ে আনছেন, সেটা কি সজ্ঞানে? মীর আসলাম পরম পরিতোষ সহকারে মাথা দোলাতে দোলাতে হঠাৎ অত্যন্ত গ্রাম্য কাবুলি ফার্সিতে বললেন, একদিনে বুঝতে পারলে চাঁদ, তবে হক কথা শুনে নাও। আর বছর যখন হেথায় এলে তখন ফার্সি জানতে ঢুঢু, তাই তোমায় তালিম দেবার জন্য আরবি শব্দের বেড়া বানাতুম, তুমি ডিঙিয়ে ডিঙিয়ে পেরোতে। গোড়ার দিকে ঠ্যাংগুলো জখম টখমও হয়েছে, এখন দিব্যি আরবি ঘোড়ার মতো আরবি বেড়া ডিঙোচ্ছ বলে খামোকা বখেড়া বাঁধার কম্ম বন্ধ করে দিলুম। গুরু এখন ফালতু, মাথার ভসভসে ঘিলুতে তুরপুন সিঁধল। আমার বাড়ি ফেরার সময় ভাবলুম, লোকটা সত্যিকারের পণ্ডিত। গুরু কি করে নিজেকে নিষ্প্রয়োজন করে তোলেন সেটা হাতে কলমে দেখিয়ে দিলেন। তারপর বেশি দিন যায়নি, একদিন নোটিশ পেলুম একদল আফগান মেয়েকে উচ্চশিক্ষার জন্য তুর্কিতে পাঠানো হবে। স্বয়ং বাদশাহ উপস্থিত থেকে তাদের বিদায় আশীর্বাদ দেবেন। আমি যাইনি, ব্রিটিশ রাজদূতাবাসের এক উচ্চপদস্থ ভারতীয় কর্মচারীর মুখ থেকে বর্ণনাটা শুনলুম। তার নাম বলবো না, সে নাম এখনো মাঝে মাঝে ভারতবর্ষের খবরের কাগজে ধূমকেতুর মতো দেখা দেয়। বললেন, গিয়ে দেখি জনা 20 কাবুলি মেয়ে গার্লস গাইডের ড্রেস পরে দাঁড়িয়ে, আমানুল্লাহ স্বয়ং উপস্থিত। অনেক সরকারি কর্মচারী, বিদেশি রাজদূতাবাসের গণ্যমান্য সভ্যগণ, আর এক পাশে মহিলারা। রানী সুরাইয়াও আছেন, হ্যাটের সামনে পাতলা নেটের পর্দা। আমানুল্লাহ উচ্চশিক্ষা সম্বন্ধে অনেক খাঁটি এবং পুরনো কথা দিয়ে অবতরণিকা শেষ করে বললেন, আমি পর্দা প্রথার পক্ষপাতী নই, তাই আমি এই মেয়েদের বিনা বোরকায় তুর্কি পাঠাচ্ছি, কিন্তু আমি স্বাধীনতা প্রয়াসী। তাই কাবুলের কোনো মেয়ে যদি মুখের সামনে পর্দা ফেলে দিয়ে রাস্তায় বেরোতে চায়, তবে আমি তাকে সাহায্য করতে প্রস্তুত। আবার আমি কাউকে জোর করতেও চাইনি। এমনকি মহিষী সুরাইয়াও যদি বোরকা পরাই পছন্দ করেন, তাতেও আমার আপত্তি নেই। কর্মচারীটি বললেন, এতটা ভালোই ভালোই চলল, কিন্তু আমানুল্লাহর বক্তৃতা শেষ হতেই রানী সুরাইয়া এগিয়ে এসে নাটকী ঢঙে হ্যাটের সামনের পর্দা ছিঁড়ে ফেললেন। কাবুল শহরের লোক সভাস্থলে আফগানিস্তানের রাজমহিষীর মুখ দেখতে পেল। কর্মচারীটির রসবোধ অত্যন্ত কম, তাই বর্ণনাটা দিলেন নিতান্ত নিরস নির্জলা। কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে যে জিজ্ঞেস করব তারও উপায় নেই। হয়তো ঘুঘু এসেছেন রিপোর্ট তৈরি করবার মতলব নিয়ে। ঘটনাটা ভারতবাসীর মনে কিরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই হবে রিপোর্টের মশলা। আমিও পোকার খেলার জোয়ারির মতো মুখ করে বসে রইলুম। যাবার সময় বললেন, এরম ধারা ড্রামাটিক কায়দায় পর্দা ছেঁড়ার কি প্রয়োজন ছিল? রয়েস হয়ে করলেই ভালো হতো না? আমি মনে মনে বললুম, ইংরেজের সনাতন পন্থা, সব কিছু রয়েস হয়ে, সব কিছু টাপে টোপে, তা সে ইংরেজি লেখাপড়া চালানোই হোক, আর ঢাকায় মসলিনের বুক ছিঁড়ে টুকরো টুকরো করাই হোক, ছুঁচ হয়ে ঢুকবে, মুষল হয়ে বেরোবে। কিছু একটা বলতে হয়,
নিবেদন করলুম, এসব বিষয়ে এককালে ভারতবাসী মাত্রেই কোনো না কোনো মত পোষণ করত, কারণ তখনকার দিনে আফগানিস্তান ভারতবর্ষের মুখের দিকে না তাকিয়ে কোনো কাজ করত না। কিন্তু এখন আমানুল্লাহ নিজের চোখে সমস্ত পশ্চিম দেখে এসেছেন, রাস্তা তার চেনা হয়ে গিয়েছে। আমরা একপাশে দাঁড়িয়ে শুধু দেখব, মঙ্গল কামনা করব, ব্যাস। কর্মচারীটি চলে যাওয়ার পর অনেকক্ষণ ধরে বসে বসে ভাবলুম, কিন্তু একটা কথা এখানে আমি আমার পাঠকদের বেশ ভালো করে বুঝিয়ে দিতে চাই, যে আমি এবং কাবুলের আর 5 জন তখন আমানুল্লাহর এসব সংস্কার নিয়ে দিনরাত মাথা ঘামাইনি। মানুষের স্বভাব আপন ব্যক্তিগত দুঃখ সুখকে বড় করে দেখা, হাতের সামনে আপন মুঠি হিমালয় পাহাড়কে ঢেকে রাখে। দ্বিতীয়ত, যেসব সংস্কার করা হচ্ছিল তার একটাও আমার মতো 5 জনের স্বার্থকে স্পর্শ করেনি। স্যুট সঙ্গে নিয়েই আমরা কাবুল গিয়েছি, কাজেই স্যুট পরার আইন আমাদেরকে বিচলিত করবে কেন? আর আমরা পাতলা নেটের ব্যবসাও করিনি যে মহারানী তার হ্যাটের নেট ছিঁড়ে ফেললে আমাদের দেউলে হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ইরান আফগানিস্তানে বাদশাহ দেশের লোকের মালজানের মালিক, আর সকলেই জানে এই 2 বস্তুই অত্যন্ত ফানি, নশ্বর। নশ্বর জিনিস এমনি যাবে অমনিও যাবে, বাদশার খামখেয়ালি নিমিত্তের ভাগী মাত্র। রাজা বাদশাহ তো আর গাধা খচ্চর নন যে শুধু দেশের মোট পিঠে করে বইবেন আর জাবর কাটবেন। তারা হলেন গিয়ে তাজি ঘোড়ার জাত। দেশটাকে পিঠে করে নিয়ে যেমন প্রগতির দিকে হঠাৎ খামোখা ঊর্ধ্বশ্বাসে ছুটবেন, তেমনি কারণে অকারণে স্বর্গে 2-4টে লাথি চাঁটো মারবেন। তাই বলে তো আর ঘোড়ার দানাপানি বন্ধ করে দেয়া যায় না। কাজেই কাবুল শহরের লোকজন খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, বেরিয়ে বেড়াচ্ছে। এমন সময় আমানুল্লাহর প্রতিজ্ঞা যে তিনি সব মেয়েদের বেপর্দায় বেরোবার সাহায্য করবেন এক ভিন্ন রূপ নিয়ে প্রকাশ পেল। শোনা গেল বাদশার হুকুম, কোনো স্ত্রীলোক যদি বেপর্দা বেরোতে চায় তবে তার স্বামী যেন কোনো ওজোর আপত্তি না করে। যাদের আপত্তি আছে তারা যেন বউদের তালাক দিয়ে দেয়। আর তারা যদি সরকারি চাকরি করে তবে আমানুল্লাহ দেখে নেবেন। কি দেখে নেবেন সেটা স্পষ্টপুষ্টি বলা হয়নি, তবে চাকরিটাও হয়তো বউয়ের সঙ্গে সঙ্গে একই দরজা দিয়ে বেরিয়ে যাবে। সাধে কি আর বাংলায় বলি, বিবিজান চলে যান লবেজান করে। শুধু বিবিজান চলে গেলে সুস্থ মানুষ, প্রেমিকদের কথা আলাদা, লবেজান হবে কেন? সঙ্গে সঙ্গে চাকরিটা গেলে পর মানুষ অনাহারে লবেজান হয়। মীর আসলম বললেন, গিন্নিকে গিয়ে বন্নু, ওগো চোখে সুরমা লাগিয়ে বেবোরকায় কাবুল শহরে একটা রোদ মেরে এসো। বিশ্বাস করবেন না ভায়া, বদনা ছুঁড়ে মারলে। তা জানো তো, মোল্লার পাগড়ি, বদনাটাই খেলার টোল। আম্মা অবশ্য টাল খেয়ে ঘর থেকে বেরিয়ে এলুম। আমি বললুম, হ্যাঁ হ্যাঁ জানি, পাগড়ি অনেক কাজে লাগে। মীর আসলম বললেন, ছাই জানো, বিয়ে করলে জানতে, বেয়াড়া বউকে তোমাকে তো আর বেঁধে রাখতে হয় না। আমি বললুম, বাজে কথা। আমানুল্লাহ ক্যাচ করে কেটে দিয়েছেন, আর ভালোই করেছেন। বউকে বেঁধে রাখতে হয় মনের শিকল দিয়ে, হৃদয়ের জিঞ্জির দিয়ে। মীর আসলম বললেন, হৃদয় মনের কথা উঠে যেখানে তরুণ তরুণীর ব্যাপার। 60 বছরের বুড়ো 16 বছরের বউকে কোন মনের শেকল দিয়ে বাঁধতে পারে বলো? সেখানে কাবিননামা, সর্বাঙ্গ ঢাকা বোরকা আর পাগড়ির ন্যাজ। আমি বললাম, তা তো বটেই। মীর আসলম বললেন, আমানুল্লাহ যে পর্দা ছেঁড়ার জন্যে তম্বি লাগিয়েছেন তাতে জোয়ানদের কি? বেদনাটা সেখানে নয়, বুড়ো সর্দারদের ভেতর চিংড়ি বউদের ঠেকাবার জন্যে সামাল সামাল রব পড়ে গিয়েছে। আমি শুধালুম, তরুণীরা চঞ্চল হয়ে উঠেছেন নাকি? তিনি বললেন, ভেলা রে বিপদ, আমাকে তুমি নওরোজের আকবর বাদশা ঠাউরালে নাকি? চিংড়িদের আমি চিনব কোত্থেকে? হিস্তক মেয়ে নেই, ছেলের বউও নেই। গিন্নির বয়স 50, কিন্তু বয়স ভাঁড়িয়ে হাফ টিকিট কেটেছেন, দেখলে বোঝা যায় শখানেক হবে। বললুম, তবে কি বুড়োটা খামোকা ভয় পেয়েছেন? মীর আসলম বললেন, শোনো খুলে বলি, আমানুল্লাহর হুকুম শোনা মাত্র চিংড়িরা যদি লাফ দিয়ে উঠত, তা
তাহলে বুড়োরাও না হয় তার একটা দাওয়াই বের করত। এই মনে করো, তুমি যদি হঠাৎ তলোয়ার নিয়ে কাউকে হামলা করো, সেও কিছু একটা করবে। বীর হলে লড়বে, বকরির কলিজা হলে ন্যাজ দেখাবে। কিন্তু এ তো বাপু তা নয়। এ হলো মাথার উপর ঝোলানো নাঙ্গা তলোয়ার। চিংড়িরা হয়তো সব চুপ করে বসে আছে, রাস্তায় তো এখনো চাঁদের হাট বসেনি, কিন্তু এক একজন এক একশোখানা তলার হয়ে চাঁদির ওপর ঝুলে আছেন। দুটো চোখ বন্ধ করে একটিবার দেখে নাও বাপু। শিউরে উঠলুম। একদিন সকালবেলা ঘুম ভাঙতে দেখি চোখের সামনে দাঁড়িয়ে এক অপরূপ মূর্তি। চেনা চেনা মনে হলো, অথচ যেন অচেনা। তার হাতের ট্রের দিকে নজর যেতে দেখি সেটা সম্পূর্ণ চেনা। তার উপরকার রুটি, মাখন, মামলেট, বাসি কাবাবও নিত্যিকার চেহারা নিয়ে উপস্থিত। ধুম দেখলে বহ্নির উপস্থিতি স্বীকার করতেই হয়। সকালবেলা আমার ঘরে এরকম ট্রে হাওয়ায় দুলতে পারে না। বাহক আব্দুর রহমানের উপস্থিতি স্বীকার করতে হয়। কিন্তু কি বেশভূষা! পাজামা পরেনি, পরেছে পাতলুন। কয়েদিদের পাতলুনের মতো সেটা নেমে এসেছে হাঁটুর ইঞ্চি তিনেক নিচে। উরুতে আবার সে পাতলুন এমনই টাইট যে মনে হয় সপ্তদশ শতাব্দীর ফরাসি নাইট শাটিনের ব্রিচেস পড়েছেন। শার্ট, কিন্তু কলার নেই। খোলা গলার উপর একটা টাই বাঁধা। গলা বন্ধ কোট, কিন্তু এত ছোট সাইজের যে বোতাম লাগানোর প্রশ্নই ওঠে না। তাই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শার্ট আর টাই। দুকান ছোঁয়া হ্যাট, ভুরু পর্যন্ত গিলে ফেলেছে। দোকানে যেরকম হ্যাট স্ট্যান্ডের উপর খাড়া করানো থাকে। পায়ে নাগরাই, চোখে হাসি, মুখে খুশি। আব্দুর রহমানের সঙ্গে 1 বছর ঘর করেছি। চটে গিয়ে মাঝে মাঝে তাকে হস্তির সঙ্গে নানা দিক দিয়ে তুলনা করেছি। কিন্তু সে যে সম্পূর্ণ সুস্থ, তার মাথায় যে ছিট নেই, সে বিষয়ে আমার মনে দৃঢ় প্রত্যয় ছিল। তাই চোখ বন্ধ করে বললুম, বুঝিয়ে বলো। আমার যে খটকা লাগবে সে বিষয়ে সে সচেতন ছিল বলেই বলল, দেরেশি পুশিদম, অর্থাৎ স্যুট পরেছি। আমি শুধালুম, সরকারি চাকরি পেলে লোকে দেরেশি পরে, আমার চাকরি ছেড়ে দিচ্ছ নাকি? আব্দুর রহমান বলল, তবা তবা, আপনি সাহেব আমার সরকার, আমার রুটি দেনেওয়ালা। তবে সকালবেলা রুটি কিনতে গেলে পর পুলিশে ধরল। বলল, বাদশার হুকুম, আজ থেকে কাবুলের রাস্তায় পাজামা, কুর্তা, জুব্বা পরে বেরোনো বারণ, সবাইকে দেরেশি পড়তে হবে। আমার কাছ থেকে 1 পাই জরিমানাও আদায় করল। রুটি কিনে ফেরবার পথে আরও 2-3টে পুলিশ ধরল। আপনার দোহাই পেড়ে কোনো গতিকে বাড়ি ফিরেছি। বাড়ির সামনে আমাদের পড়শি কর্নেল সাহেবের সঙ্গে দেখা। তিনি ডেকে নিয়ে এই দেরেশি দিলেন। আমাকে বড্ড স্নেহ করেন কি না, আমিও তার ফাই ফরমাস করে দিই। গুম হয়ে শুনলুম। শেষটায় বললুম, দর্জির দোকানে তো এখন ভিড় হওয়ার কথা। 2 দিন বাদে গিয়ে তোমার পছন্দ মতো একটা দেরেশি করিয়ে নিও। আব্দুর রহমান হিসেবি লোক, বলল, এটাই তো বেশ। আমি বললুম, চুপ, আর দুপুরবেলা 1 জোড়া বুট কিনে নিও। আব্দুর রহমান কলরব করে বলল, না হুজুর, তার দরকার নেই, পুলিশের ফিরিস্তিতে বুটের নাম নেই। প্রথমটায় অবাক হলুম, পরে বুঝলুম ঠিকই তো। লক্ষণ না হয় সীতাদেবীর পায়ের দিকে তাকাতে পারেন, রাজা প্রজায় তো সে সম্পর্ক নয়। বললুম, চুপ, দুপুরবেলা কিনবে, আর দেখো এবার হ্যাটটা খুলে ফেলো। আব্দুর রহমান চুপ। বললুম, খুলে ফেলো। আব্দুর রহমান আস্তে আস্তে ক্ষীণ কণ্ঠে বলল, হুজুরের সামনে? তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। হঠাৎ মনে পড়ল, উত্তর আফগানিস্তান, তুর্কিস্তানে মানুষ শয়তানের ভয় পেলে পাগড়ি খুলে ফেলে, শুধু মাথা দেখলে নাকি শয়তান পালায়। তাই আব্দুর রহমান ফাঁপড়ে পড়েছে। তখন মনে পড়ল যে হাউস অফ কমন্সের হ্যাট না পরা থাকলে কথা কইতে দেয় না। বললুম, থাক তাহলে তোমার মাথার হ্যাট। রাস্তায় বেরিয়ে দেখি শহর অন্য দিনের তুলনায় ফাঁকা। দেরেশির অভাবে লোকজন বাড়ি থেকে বেরোতে পারেনি।
পর্দা তুলে দেয়াতে যেমন রাস্তাঘাটে মেয়েদের ভিড় বাড়ার কথা ছিল, তেমনি দেরেশির রেওয়াজ এক নূতন ধরনের পর্দা হয়ে পুরুষদের হারেম বন্ধ করল। যারা বেরিয়েছে তাদের দেরেশির বর্ণনা দেওয়া আমার সাধ্যের বাইরে। যত রকম ছেঁড়া নোংরা, শরীরের তুলনায় হয় ছোট নয় বড়, কোট পাতলুন প্লাস ফোর্স ব্রিচেস দিয়ে যত রকমের সম্ভব অসম্ভব খিচুড়ি পাকানো যেতে পারে তাই পরে কাবুল শহরে রাস্তায় বেরিয়েছে। গোটা 10 পাগলা গারদকে হলিউডের গ্রিন রুমে ছেড়ে দিলেও এর চেয়ে বিপর্যয় কাণ্ড সম্ভবপর হতো না। ইউরোপীয়রা বেরিয়েছে তামাশা দেখতে। আমার লজ্জায় মাথা কাটা গেল। আফগানিস্তানকে আমি কখনো পর ভাবিনি। শহরতলি দিয়ে আমাকে কাজে যেতে হয়, সেখানে দেখি আরও কঠোর দৃশ্য। গ্রামের লাকড়িওয়ালা, সবজিওয়ালা, আন্ডাওয়ালা যেই শহরের চৌহদ্দির ভেতর পা দেয় অমনি পুলিশ তাদের ধরে ধরে এক এক পাই করে জরিমানা করে। বেচারীদের কোনো রসিদ দেওয়া হয় না, কাজেই 10 পা যেতে না যেতেই তাদের কাছ থেকে অন্য পুলিশ এসে আবার নূতন করে জরিমানা আদায় করে। দুনিয়ার যত পুলিশ সেদিন কাবুলের শহরতলিতে জড়ো হয়েছে। খবর নিয়ে শুনলুম যারা এই সময় অফ ডিউটি তারাও উর্দি পরে পয়সা রোজগার করতে লেগে গিয়েছে। জরিমানার পয়সা নাকি সরকারি তহবিলে জমা দেওয়ার কোনো বন্দোবস্ত করা হয়নি। দিবাদ দ্বীপ্রহরে যে কাবুলি পুলিশ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোনোতে রেকর্ড ব্রেক করতে পারে, তার ব্যস্ততা দেখে মনে হলো যেন তার বাস্তু বাড়িতে আগুন লেগেছে। এই অত্যাচার কদিন ধরে চলেছিল বলতে পারিনে। 2 সপ্তাহ ধরে দেশের খবরের কাগজ চিঠিপত্র পাইনি। খবর নিয়ে শুনলাম জালালাবাদ কাবুলের রাস্তা বরফে ঢাকা পড়ায় মেল বাস আসতে পারেনি। 2-1 ফিসফিস করে বলল রাস্তায় নাকি লুটতরাজও হচ্ছে। মীর আসলম সাবধান করে গেলেন যেন যেখানে সেখানে যা তা প্রশ্ন জিজ্ঞেস না করি। অন্য কাজ শেষ হলে মেয়েদের স্কুলের হেডমিস্ট্রেস ও সেকেন্ড মিস্ট্রেসকে আমি ইংরেজি পড়াতুম। আফগান মেয়েরা চালাক। সে জানে ধনীর কাছ থেকে টাকা বের করা শক্ত, কিন্তু গরিবের দরাজ হাত। জ্ঞানের বেলাতেও এই নীতি খাটবে ভেবে এই 2 মহিলা আমাকেই বেছে নিয়েছিলেন। হেডমিস্ট্রেসের বয়স 50-এর ওপর। মাতৃভাষা বাদ দিলে জীবনে এই প্রথম ভাষা শিখছেন। কাজেই কাবুলের পাথর ফাটা শীতেও তাকে আমি ইংরেজি বানান শেখাতে গিয়ে ঘেমে উঠতুম। ইংরেজি ভাষা শিখতে বসেছেন, কিন্তু ওই এক বিষয় ছাড়া দুনিয়ার আর কোনো জিনিসে তার কৌতূহলের সীমা ছিল না। বিশেষ করে মাস্টার মশাইয়ের বয়স কত, দেশ কোথায়, দেশের জন্যে মন খারাপ হয় কিনা, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেই তার বাঁধত না। তবে খুব সম্ভব আমার অ্যাপেন্ডিক্সের সাইজ ও এ জগতে আমার জন্মাবার কি প্রয়োজন ছিল, এই 2 প্রশ্ন তিনি আমাকে জিজ্ঞেস করেননি। আমার উত্তর দেওয়ার কায়দাও ছিল বিচিত্র। আমার দেশ হলো বেঙ্গল, বানানটা শিখে নিন, BENGAL। উচ্চারণটাও শিখে নিন, কেউ বলে বেঙ্গল আবার কেউ বলে বেঙ্গল। ঠিক তেমনি ফ্রান্স, FR। তিনি বলতেন বুঝেছি, তা বলুন তো বাঙালি মেয়েরা দেখতে কীরকম? শুনেছি তাদের খুব বড় চুল হয়। জুলফে বাঙ্গাল বলে একরকম তেল এদেশে পাওয়া যায়, আপনি কি তেল মাখেন? আমাদের দুজনেরই চাপান উত্তরের মাঝখানে পড়ে ইংরেজি ভাষা বেশি এগোতে পারত না। বিশেষ করে তিনি যখন আমাকে আমার মায়ের কথা জিজ্ঞেস করতেন। মায়ের কথা বলার ফাঁকে ফাঁকি দিয়ে সটকে শেখাবার এলেম আমার পেটে নেই। সেকেন্ড মিস্ট্রেসের বয়স কম, 30 হয় না হয়। 2টি বাচ্চার মা, থলথলে দেহ, খাঁদা নাক, মুখে একগাদা হাসি, পরনে 12 মাস স্লিপওভার, লম্বা হাতা ব্লাউজ আর নেভি ব্লু ফ্রক। কর্নেলের বউ, বুদ্ধিশুদ্ধি আছে। আর আমি যখন কর্ত্রীর প্রশ্নের চাপে নাজেহাল হতুম তখন তিনি মিটমিটিয়ে হাসতেন আর নিতান্ত বেয়াড়া প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেলে মাঝে মাঝে উদ্ধার করে দিতেন। জোর শীত, কিন্তু তখনও বরফ পড়েনি। এমন সময় একদিন পড়াতে গিয়ে ঘরে ঢুকে দেখি কর্নেলের বউ বইয়ের ওপর মুখ গুঁজে টেবিলে ঝুঁকে পড়ছেন আর কর্ত্রী তার পিঠে হাত বুলোচ্ছেন। আমার পায়ের শব্দ শুনে কর্নেলের বউ ধড়মড় করে উঠে বসলেন। দেখি আর দিনের মতো মুখের হাসির স্বাগত সম্ভাষণ নেই, চোখ দুটো লাল।
নাকের ডগার চামড়া যেন ছড়ে গিয়েছে। এসব জিনিস লক্ষ্য করতে নেই। আমি বই খুলে পড়াতে আরম্ভ করলুম। 2 মিনিটও যায়নি, হঠাৎ আমার প্রশ্নের উত্তর দেওয়ার মাঝখানে কর্নেলের বউ দুহাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে ফেললেন। আমি চমকে উঠলুম। কর্ত্রী শান্তভাবে তার পিঠে হাত বুলিয়ে বলতে থাকলেন, অধীর হইও না, অধীর হইও না, খোদাতালা মেহেরবান, বিশ্বাস হারিও না, শান্ত হও। আমি চোখের ঠারে কর্ত্রীকে শুধালুম, আমি তাহলে উঠি? তিনি ঘাড় নেড়ে বারণ করলেন। 2 মিনিট যেতে না যেতে আবার কান্না, আবার সান্ত্বনা। আমি যে সে অবস্থায় কি করব ভেবেই পাচ্ছিলুম না। কান্নার সঙ্গে মিশিয়ে যা বলছিলেন তার সঙ্গে গোড়ার দিকে মাত্র এইটুকু বুঝলাম যে তিনি তার স্বামীর অমঙ্গল চিন্তা করে দিশেহারা হয়ে গিয়েছেন। কিন্তু ভালো করে কিছু বলতে গেলেই কর্ত্রী বাধা দিয়ে তাকে ওসব কথা তুলতে বারণ করছিলেন। বুঝলুম যে অমঙ্গল চিন্তা সম্পূর্ণ অমূলক নয় এবং এমন সব কারণও তার সঙ্গে জড়িয়ে আছে যেগুলো প্রকাশ্যে বলা বাঞ্ছনীয় নয়। কিন্তু তিনি তখন এমনই আত্মকর্তৃত্ব হারিয়ে বসেছেন যে তাকে ঠেকানো মুশকিল। কখনো বলেন সিনোয়ারিরা বর্বর জানোয়ার, কখনো বলেন 7 দিন ধরে সরকারি কোনো খবর পাওয়া যায়নি, কখনো বলেন সিনোয়ারিরা শহরে পৌঁছলে কোনো অফিসার পরিবারের রক্ষা নেই। জালালাবাদ অঞ্চলে লুটতরাজ হচ্ছে আগেই গুজব হিসেবে শুনেছিলুম। তার সঙ্গে এসব ছেঁড়াখোড়া খবর জুড়ে দিয়ে বুঝতে পারলুম যে সে অঞ্চলে সিনোয়ারিরা বিদ্রোহ করে কাবুলের দিকে রওনা হয়েছে। আমানুল্লাহ তাদের ঠেকাবার জন্য যে ফৌজ পাঠিয়েছিলেন, 7 দিন ধরে তাদের সম্বন্ধে কোনো বিশ্বাস্য খবর পাওয়া যায়নি। আর কাবুলের অফিসার মহলে গুজব যে সে বাহিনীর অফিসাররা সিনোয়ারিদের হাতে ধরা পড়েছেন। এত বড় দুঃসংবাদ ইংরেজি পড়ার চেষ্টা দিয়ে দমন করা অসম্ভব। আর আমি এসব সংবাদ জেনে ফেলেছি সেটাও কর্ত্রী আদবেই পছন্দ করছিলেন না, কিন্তু কর্নেলের বউকে তিনি কিছুতেই ঠেকাতেও পারছিলেন না। শেষটায় আমি একরকম জোর করে ওঠার চেষ্টা করলে কর্নেলের বউ হঠাৎ চোখ মুছে বললেন, না মোয়াল্লিম সাহেব, আপনি যাবেন না, আমি পড়াতে মন দিচ্ছি। এইরকম পড়া আমাকে যেন জীবনে আর না পড়াতে হয়। এবার যখন ভেঙে পড়লেন তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে বললেন, বাচ্চা আমানুল্লাহর মতো যারা গোঁফ রেখেছে তাদের ধরে ধরে উপরের ঠোঁট কেটে ফেলছে। আমানুল্লাহ ঠিক নাকের তলায় একটুখানি গোঁফ রাখেন। সেই টুথব্রাশ মুস্টাচ ফ্যাশন ফৌজি অফিসারদের ভেতর ছড়িয়ে পড়েছিল। এবারে আমি একটু সান্ত্বনা দেবার সুযোগ পেলুম। বললুম, লড়াইয়ের সময় কত রকম গুজব রটে, সেসব কি বিশ্বাস করতে আছে? আপনি অধীর হয়ে পড়েছেন, তাই অমঙ্গল সংবাদ মাত্রই বিশ্বাস করছেন। আবার চোখ মুছে উঠে বসলেন। আমি যে পরপুরুষ সে কথা ভুলে গিয়ে হঠাৎ আমার দুহাত চেপে ধরে বললেন, মোয়াল্লিম সাহেব, সত্যি বলুন, ইমান দিয়ে বলুন, আপনি কয় সপ্তাহ ধরে হিন্দুস্তানের চিঠি পাননি? হিন্দুস্তানের ডাক সিনোয়ারি অঞ্চল হয়ে কাবুলে আসে। 3 সপ্তাহ ধরে সে ডাক বন্ধ ছিল। আমি উঠে দাঁড়ালুম, তার চোখের দিকে সোজা তাকিয়ে বললুম, আমি এই সপ্তাহেই দেশের চিঠি পেয়েছি। তিনি কিছুটা আশ্বস্ত হয়েছেন দেখে আমি বললুম, আপনি তো আর 5 জন পুরুষের সঙ্গে মেশেন না যে হক খবর পাবেন। মেয়েরা স্বভাবত একটুখানি বেশি ভয় পায় আর নানা রকম গুজব রটায়। তাই তো বাচ্চা আমানুল্লাহ পর্দা পছন্দ করেন না। কর্ত্রী আমার সঙ্গে সঙ্গে দরজা পর্যন্ত এসে বললেন, যেসব খবর শুনলেন সেগুলো আর কাউকে বলবেন না। আমি বললুম, এসব খবর নয়, গুজব। গুজব রটালে শুধু কি আপনাদের বিপদ? আমি বিদেশি, আমাকে আরো বেশি সাবধান থাকতে হয়। রাস্তায় বেরিয়ে একা হতেই বুঝলুম মিথ্যা সান্ত্বনা দেবার বিড়ম্বনাটা কি। সেটা কাটাবার জন্যে পাঞ্জাবি গ্রামোফোনওয়ালার দোকানে ঢুকলুম। আমার গ্রামোফোন নেই, আমি রেকর্ড কিনি নে। তবু দেশের ভাই শুকুর মোহাম্মদ বলে দোকানদার আমাকে সবসময় আদর আপ্যায়ন করত। জিজ্ঞেস করলুম, মৌলানার বাংলা রেকর্ডগুলো কলকাতা থেকে এসেছে? দোকানদার বলল, না। ভাবগতিক দেখে বুঝলুম খোঁচাখুঁচি করলে কারণটা বলতেও তার বাধবে না। আমি কিন্তু তাকে না ঘাটিয়েই খান কতক রেকর্ড শুনে বাড়ি চলে এলুম। কিন্তু ঘাটাঘাটি খোঁচাখুচি কিছুই করতে হলো না।
স্তরে স্তরে বরফ পড়ার সঙ্গে সঙ্গে নানা রকম গুজব এসে কাবুলের বাজারে স্তূপীকৃত হতে লাগল। সে বাজার অন্ন বিক্রয় করে অর্থের পরিবর্তে, কিন্তু সন্দেশ দেয় বিনামূল্যে, এবং বিনামূল্যের জিনিস যে ভেজাল হবে তাতে আর আশ্চর্য হবার কি আছে। খবরের কাজব, খবরের চেয়ে গুজব রটল বেশি। কিন্তু এ বিষয়ে কারো মনে কোনো সন্দেহ রইল না যে আমানুল্লাহ অস্ত্র বলে বিদ্রোহ দমন করতে সমর্থ হননি, এখন যদি অর্থ বলে কিছু করতে পারেন। পূর্বেই বলেছি, আফগানিস্তানের উপজাতিতে খুনোখুনি লড়াই প্রায় 12 মাস লেগে থাকে। সন্ধির ফলে কখনো কখনো অস্ত্র সংবরণ হলেও মিত্রতা হৃদ্যতার অবকাশ সেখানে নেই। কাজেই আফগান কূটনীতির প্রথম সূত্র, কোনো উপজাতি যদি কখনো রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তবে তৎক্ষণাৎ সেই উপজাতির শত্রুপক্ষকে অর্থ দিয়ে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেবে। যদি অর্থে বশ না হয় তবে রাইফেল দেবে। রাইফেল পেলে আফগান পরম উৎসাহে শত্রুকে আক্রমণ করবে। কাষ্ঠরসিকেরা বলেন, সে আক্রমণের প্রধান উদ্দেশ্য বন্দুকগুলোর তাক পরীক্ষা করা। কিন্তু এই স্থলে দেখা গেল বিদ্রোহের নীল ছাপটা তৈরি করেছেন মোল্লারা, এবং তারা এই কথাটা সব উপজাতিকে বেশ করে বুঝিয়ে দিয়েছেন যে যদি কোনো উপজাতি কাফির আমানুল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তবে তারা তখন দ্বীন ইসলামের রক্ষাকর্তা। রাইফেল কিংবা টাকার লোভে অথবা ঐতিহ্যগত সনাতন শত্রুতার স্মরণে তখন যারা আমানুল্লাহর পক্ষ নিয়ে বিদ্রোহীদের সঙ্গে লড়বে, তারাও তখন আমানুল্লাহর মতোই কাফির। শুধু যে তারাই তখন দোজখে যাবে তা নয়, তাদের পূর্বতন অধস্তন চতুর্দশ পুরুষ যেন স্বর্গদ্বার দর্শন করবার আশা মনে পোষণ না করে। এ বড় ভয়ঙ্কর অভিসম্পাত। ইহলোকে বক্ষলগ্ন থাকবে রাইফেল, পরলোকে হুরি। এই পুরুষ প্রকৃতির ওপর আফগান দর্শন সংস্থাপিত। কোনোটাতেই চোট লাগলে চলবে না। কিন্তু প্রশ্ন, আমানুল্লাহ কি সত্যই কাফির? এবারে মোল্লারা যে মোক্ষম যুক্তি দেখালো, তার বিরুদ্ধে কোনো সিনোয়ারি, কোনো খুগিয়ানি একটি কথাও বলতে পারল না। মোল্লারা বলল, নিজের চোখে দেখিসনি আমানুল্লাহ গন্ডা 5 কাবুলি মেয়ে মুস্তফা কামালকে ভেট পাঠিয়েছে? তারা যে এক রাত জালালাবাদে কাটিয়ে গেল, তখন দেখিসনি তারা বেপর্দা বেহায়ার মতো বাজারের মাঝখানে গটগট করে মোটর থেকে নামল? কথা সত্যি যে বিস্তর সিনোয়ারি খুগিয়ানি সেদিনকার হাটবারে জালালাবাদ এসেছিল ও সেখানে বেপর্দা কাবুলি মেয়েদের দেখেছিল। আরও সত্যি যে গাজী মুস্তফা কামাল পাশা আফগান মোল্লাদের কাছ থেকে কখনো গুড কন্ডাক্টের প্রাইজ পাননি। তবু নাকি এক মূর্খ বলেছিল যে মেয়েরা তুর্কি যাচ্ছে ডাক্তারি শিখতে। শুনে নাকি সিনোয়ারিরা অট্টহাস্য করেছিল, মেয়ে ডাক্তার? কে কবে শুনেছে মেয়ে ছেলে ডাক্তার হয়? তার চেয়ে বললেই হয় মেয়েগুলো তুর্কিতে যাচ্ছে গোঁপ গজাবার জন্যে। কে তখন চোখে আঙ্গুল দিয়ে দেখাবে যে সিনোয়ারি মেয়েরাই বিনা পর্দায় খেতে খামারে কাজ করে? কে বোঝাবে যে বুড়ি দাদিমা যখন হলুদ পট্টি বাঁধতে, কপালে জোঁক লাগাতে পুরুষের চেয়েও পাকাপোক্ত, তখন কাবুলি মেয়েরাই বা ডাক্তার হতে পারবে না কেন? কিন্তু এসব বাজে তর্ক, নিষ্ফল আলোচনা। আসল একটা কারণের উল্লেখ কেউ কেউ করেছিলেন। সেটা কতদূর সত্য অনুসন্ধান করেও জানতে পারিনি। আমানুল্লাহ নাকি রাজকোষের অর্থ বাড়াবার জন্যে প্রতি আফগানের উপর 5 মুদ্রা ট্যাক্স বসিয়েছিলেন। আমানুল্লাহ এই সব কথাই আস্তে আস্তে জানতে পেরেছিলেন, কিন্তু আর 5 জনের মতো তিনিও সেই ফার্সি বয়াতটি জানতেন। সোনার রত্তিটুকু থাকলে মানুষ মরা কুকুরকেও আদর করে। আমানুল্লাহ সব উজিরদের ডেকে জিজ্ঞাসা করলেন, উপজাতিকে ঘুষ দেওয়ার ব্যাপারে কে কি জানেন? আমার বন্ধু আধা পাগলা দোস্ত মোহাম্মদ ভুল বলেননি। দেখা গেল অনেকেই অনেক কিছু জানেন, শুধু জানেন না কোন উপজাতির সঙ্গে কোন উপজাতির শত্রুতা, কোন উপজাতির বড় বড় সর্দার উপস্থিত কারা, কাদের মধ্যস্থতায় তাদের কাছে গোপনে ঘুষ পাঠানো যায়, কোন মোল্লার কোন খুঁড়ো উপস্থিত কাবুলে যে তার উপর চোটপাট করলে দেশের ভাইপো শায়েস্তা হবেন। অর্থাৎ জানবার মতো কিছুই জানেন না। তখন অনাদৃত উপেক্ষিত প্রাচীন ঐতিহ্যপন্থী বৃদ্ধদের ডাকা হল। তারা বললেন যে গত 10 বছর ধরে তারা কোনো প্রকার কাজে কর্মে লিপ্ত ছিলেন না বলে
আফগান উপজাতিদের সঙ্গে তাদের যোগসূত্র ছিন্ন হয়ে গিয়েছে। রাজানুকম্পা বিগলিত হয়ে যে অর্থবাড়ি তাদের পয়ঃপ্রণালী দিয়ে উপজাতিদের কাছে পৌঁছত, সেসব পয়ঃপ্রণালী 10 বৎসরের অনাদরে জঞ্জালাবদ্ধ। এখন বন্যা ভিন্ন অন্য উপায় নেই। অনেক ভেবেচিন্তে আমানুল্লাহ তার ভগিনীপতি আলী আহমদ খানকে জলালাবাদ পাঠালেন। সিনওয়ারিদের টাকার বানে ভাসিয়ে দেবার জন্যে সঙ্গে দেয়া হয়েছিল কেউ বলে 10 লাখ, কেউ বলে 20 লাখ। শাস্ত্রের তর্কে দর্শনের লড়াইয়ে দিশেহারা হলে ওমর খৈয়াম মৃৎপাত্র ভরে সুরাপান করতেন। সেই মাটির ভাঁড়ি নাকি তখন তাকে গভীরতম সত্যের সন্ধান দিত। আমার মৃৎপাত্র আব্দুর রহমান, তাকে সব খুলে বলে তার মতামত জানতে চাইলুম। গোড়ার দিকে সে আমাকে রাজনৈতিক আলোচনা করতে বারণ করত, কিন্তু সিনোয়ারি বিদ্রোহের পাকাপাকি খবর শহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাজার গল্প গল্পের রাজা হয়ে দাঁড়িয়েছিল। আব্দুর রহমান বরফের জহুরি, আর সেই বরফই তার মাপকাঠি। সে বলল, নানান লোকে নানা কথা কয়, তার হিসেব নিকেশ আমি করব কি করে? কিন্তু একটা কথা ভুলবেন না হুজুর, এই বরফ ভেঙে সিনোয়ারিরা কিছুতেই কাবুল পৌঁছাতে পারবে না। ওদের শীতের জামা নেই। বরফ গলুক, তারপর দেখা যাবে। আমি জিজ্ঞেস করলুম, তাই বুঝি প্রবাদ, কাবুল স্বর্ণহীন হোক আপত্তি নেই, কিন্তু বরফহীন যেন না হয়? ভেবে দেখলুম আব্দুর রহমান এমন কিছু অন্যায় বলেনি। ইতিহাসে দেখেছি, বর্ষা নামার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিদ্রোহ বিপ্লবও ছেঁড়া কাঁথা গায়ে টেনে দিয়ে নিদ্রা যায় মনের হরিষে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর লেখা ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ 10ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। এই গল্পের পেছনে আপনারা যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটি আমার বাসার কাছেই গালফ অফ ফিনল্যান্ডের একটা বিচে বসে সূর্যাস্তের একটি ভিডিও। আমি মাঝে মাঝেই সূর্যাস্ত দেখতে যাই বিভিন্ন জায়গায়। বিশেষ করে এখন বসন্ত শুরু হচ্ছে, এই সময় সূর্যাস্ত খুব ভালো দেখা যায়। সেরকম একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।